রাজনীতিতে নতুন টানাপোড়েন, অন্তর্বর্তী নাকি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন, এমন দাবি আরেকটি 111-এর ইঙ্গিত তথ্য উপদেষ্টার স্ট্যাটাস। এ কান্না দীর্ঘ 16 বছর পর স্বজনকে কাছে পাওয়ার। কারাগার থেকে মুক্ত 178 বিডিআর সদস্য প্রিয়জনের মুক্তিতে উচ্ছ্বাস। পুরো ঘটনাটাই ঘটনা হয়েছে একটা অনুচিত ভাবে। 16 বছর পর আসবে, আমাদের আনন্দটাই অন্যরকম। এটা পুরোপুরি তো একটা মিথ্যা মামলা এবং ষড়যন্ত্র, ইতিমধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। রিজার্ভ চুরি নিয়ে সিআইডির তদন্ত অবৈধ, খতিয়ে দেখতে চায় দুদক। জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। তৈরি পোশাক খাতে ক্ষতির চেষ্টা, আশঙ্কা শ্রম উপদেষ্টার। বেক্সিমকোর শ্রমিকদের দাবি কোনো সরকারের পক্ষেই মানা সম্ভব নয়। এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পাচ্ছেন 10 কবি ও লেখক। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দিবেন ডক্টর ইউনুস। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কিছু কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আবারও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচনে দেরি হলে জনগণের চাহিদা পূরণ হবে না এবং ফ্যাসিবাদী শক্তি আবারও শক্তিশালী হবে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক এমন পরিস্থিতিতে দ্রুত নির্বাচন না দিলে অনেক অশুভ ও ফেসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এই কথা আমি গতকালও বলেছি। আমাকে একজন সাংবাদিক ভাই এই প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। এ সময় তিনি আরো বলেন, যারা মানুষের অধিকারের জন্য প্রাণ দেয় তাদের ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে সবগুলো সবসময় আমরা বেড়ে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায়। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্যে যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এদিকে প্রেস ক্লাবে অন্য একটা অনুষ্ঠানে জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কথা বলা থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে। এ সময় দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক না গলাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিবের বক্তব্যে আরেকটি 111 খুঁজছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা
নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার বিরুদ্ধে তারাও, তেমনি রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ অনুচিত। বিস্তারিত প্রতিবেদনে থাকছে। যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করতে ব্যর্থ হয় তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে, কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকার প্রসঙ্গে আবারও কথা বলেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলছি, কারণ আছে, কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে পাল্টা মন্তব্য করলেন জুলাই আন্দোলনের ছাত্রনেতা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। ওই পোস্টে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। বৃহস্পতিবার বিকেলে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ১/১১ বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। নাহিদ ইসলাম আরও লেখেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছিল। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিল। উপদেষ্টা নাহিদ ইসলামের পোস্টটি শেয়ার করেন হাসনাত আবদুল্লাহ। অন্য এক পোস্টে তিনি বলেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। দীর্ঘ ১.৫ যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে লিখেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও, একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে দাভোসে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। The whole Dhaka city filled with all the street arts all over the city, expressing their desire, their expressions and their ambitions and their dreams. Most interesting part of the whole thing, there was no planning. Nobody was planning anything. It's spontaneous of extreme form. There's no leadership. Usually when you have a student movement or any movement, there's a leader, there's a sub-leader, they have an instruction. There are no instructions. On the day when one of them got shot, and it was all over the television, then being shot, and he's falling, and his friends holding him, the whole country changed completely. Now this time it's not only the young people coming forward, their parents started coming because they cannot stop their young people inside the home. They're going, so since they cannot stop, the parents started going with them. So it became a people's movement, joining with everybody. So hundreds of thousands of people moving into the direction of the residence of the Prime Minister. Everybody came to the conclusion it would be impossible to save her unless she has been lifted and sent someplace else. And that's what happened on 5th of August. It's a unique experience. That's why I was trying to give you a little explanation.
You hear about revolutions, you hear about uprisings, rebellions. This doesn't fit into any one of them. It's a very unique way it happened. And the uniqueness comes from the way young people responded to a situation that was happening in Bangladesh. Defying the government, which could not be brought down by any means because the election didn't work. We had 3 elections in this 15 years of the regime that ruled the country. All fake elections. Nobody voted. But she got elected herself as they wish. So it's a single person regime which commanded everything. And that's what made all the people and the students furious, and spontaneously they responded to the situation. When the Prime Minister fled, government fell, they don't know what to do with it. They had no plan. What do you do? So they are kind of wondering what this should be the next. Everybody said, we need a government. So how do we do the government? So they are looking forward to each other, but how to do a government? So one of the idea that I should be invited. I was not in the country at that time. I was in Paris, involved with the Paris Olympic, because another one of my pet subjects, social business. Yeah. I was designing Paris Olympic as a social business. It's called Social Olympic. So lots of ingredients of ideas that I had integrated into that Olympic. So I was very busy with that, seeing how it resulted after months of planning. I was in Paris. Somebody called me up from home, and I was watching the development in Bangladesh and feeling very strongly about what is happening. So they invited me to come and form a government. What is that? No. So my first response was, no, sorry, thank you. But they will not give up. And finally, I said, take time, find it, see people around. I'm sure you'll find lots of options for you. And we agreed on 24 hours, next 24 hours that they will try, but if they can't find, they will come back to me. They called me back again 24 hours later. No, we didn't find any options, so you are the one. So that's how I got involved with it. That's why I'm here. So that I thought... I thought I'll give you the background, why I'm here, why I did. So you came into government, and normally when you have a new government, there's an elaborated governmental plan, but what you are doing is mainly based on 3 visions, because you know you want to achieve a situation where you can have elections, and the 3 visions are zero poverty, zero unemployment, and zero net carbon emissions. How can you, I mean, there are now big expectations. What are the key success factors to make sure that the people do not turn away because they feel disappointed? How do you keep this motivation alive to form in Bangladesh a new, inclusive, democratic system? Let me clarify a little bit. What you said about the 3 zeros, that's me as a person. And that's what I devoted my life, trying to encourage people to think in those terms and see the logic behind it and see action. It kind of encourages you into action to make it happen, a world of 3 zeros. Because I was always insisting the civilization that we have right now around us, that we created, we feel very proud of it, fantastic thing that human being has done, created a civilization which transformed the world. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে দাভোসে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানেই ছিলাম।
দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে বের হচ্ছেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিটিআর সদস্যরা। আদালত জামিনপ্রাপ্ত ১৭৮ জন আসামি মুক্তি পেয়েছেন। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। এই অপেক্ষা দীর্ঘ ১৬ বছরের। বিডিআর বিদ্রোহ হত্যা মামলা থেকে অবশেষে মুক্তি পেয়েছে স্বজনেরা। বৃহস্পতিবার জামিন পাওয়া ১৬৮ জনের মধ্যে কাশিমপুর ১ থেকে ২৬ জন, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হয়। অশ্রুসিক্ত চোখে স্বজনকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা প্রকাশ করলেন তাদের অনুভূতি। অনুভূতিটা কি, এত বছর পর আসবে, ১৬টা বছর অনুভূতি তো ওরকমই থাকবে। কি আর বলবো, বলার কিছু নাই। ১৬ বছর পর আসবে, আমাদের আনন্দটাই অন্যরকম। উনি দীর্ঘ ১৬ বছর আসলে ওনাকে অন্যায়ভাবেই ভিতরে রাখা হয়েছে। যেমন ওনার ছোট্ট মেয়েটা তখন মাত্র ৩ মাস বয়স ছিল, আজকে সে ১০ম শ্রেণীতে পড়ে। ওনার ছেলেটা তখন ক্লাস 1-এ পড়তো, আজকে সে এখন অনার্সে পড়ে। এই যে পুরো ফ্যামিলি ওনার থেকে বঞ্চিত ছিল এবং উনিও পরিবার থেকে বিচ্ছিন্নভাবে তাকে রাখা হয়েছে অন্যায়ভাবেই। এবং নির্দোষ অনেক বিডিআর সদস্য এখনো জেলে বন্দী আছে, যাদের সাজা শেষ হয়েছে। এটা পুরোপুরি অন্যায় করা হয়েছে এবং এর সঠিক সূক্ষ্ম তদন্ত হওয়া উচিত, যেন অপরাধী প্রতিজন চিহ্নিত হয়। সাজা কতটুকু হবে আমি জানি না, কিন্তু আমরা যেন জাতি হিসাবে জানতে পারি যে ইনাদের কারণে আমাদের ৫৭ জন সূর্য সন্তান সেদিন নিষ্ঠুরভাবে হত্যার শিকার হয়েছিল। ঘড়ির কাঁটায় দুপুর ১টা বাজতেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকেও বেরিয়ে আসতে থাকেন বিডিআর হত্যা মামলার অভিযুক্তরা। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন পেয়েছেন ৪১ জন। কারাগার থেকে মুক্তি পেয়ে বিডিআর সদস্যরা তাদের প্রতি অন্যায়ের অভিযোগ করেন। পাশাপাশি প্রকৃত দোষীদের শাস্তিও চান তারা। আল্লাহ তাআলার কাছে যারা এই অন্যায়ের সাথে আমাদের জুলুম করছে, এদের আল্লাহ তাআলা যে বিচার করবে। আমার তার কিছু করার নেই, আমরা নিরীহ মানুষ। আমি এখন কি বলবো, দোয়া চাই, আল্লাহ তাআলা কল্যাণের সহিত মুক্তি করছে, এতে আমি খুশি। গত ২০ জানুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের এই জামিন দেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। রাজধানীতে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের ২ সদস্যকে প্রথম থেকে ৯ম শ্রেণীর ১০,০০০ বইসহ আটক করেছে পুলিশ। এদিকে শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯,০০০ বইসহ একজনকে আটক করেছে পুলিশ। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের ১৯,০০০ বই জব্দ। বুধবার বিকালে রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালনা করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ১০,০০০ সরকারি বই জব্দ করে পুলিশ। এ সময় খোলাবাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের ২ সক্রিয় সদস্য সিরাজুল ইসলাম উজ্জ্বল ও মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আটক করা হয়। অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রথম থেকে ৯ম শ্রেণীর বিভিন্ন বিষয়ের প্রায় ৮ লাখ টাকার বই উদ্ধার করা হয়, জানান পুলিশ। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় ১০,০০০ বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। এদিকে শেরপুরে বৃহস্পতিবার ভোরে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৮ম থেকে ১০ম শ্রেণীর প্রায় ৯,০০০ বই উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইদুল নামের একজনকে আটক করা হয়। পুলিশ জানায় বইগুলো বিক্রির জন্য কুড়িগ্রামের রৌমারী সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা নেওয়া হচ্ছিল। বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল, যেটি আমরা আটক করেছি। এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে। এই মজুতদারি চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমাতে জোর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বৃহস্পতিবার চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমাদের শেয়ার্ড ভিশন সেমিনারে এ তাগিদ দেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির জন্য বাণিজ্য ব্যবধান সংকুচিত এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে।
এ সময় চীন ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধিতে এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নিতে দুই দেশের ভূমিকার বিষয়ে ইভেন্টের অবদান সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সিআইডি তদন্ত এখতিয়ার বহির্ভূত উল্লেখ করে এটি দুদক তদন্ত করতে চায় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক। এদিকে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বিস্তারিত ফজলে আদিতের প্রতিবেদনে। 9 বছর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 1 কোটি 10 লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছে হ্যাকাররা। এই ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করার 9 বছর পরও তা শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি দুদকের তফসিলভুক্ত অপরাধ, তাই এখতিয়ার বহির্ভূত সিআইডিকে সরিয়ে দুদক পুনরায় তদন্ত করতে চায়। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। জনাব জিয়াউল আহসান তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় এবং জোর সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সরকারি 4 একর খাস জমি দখলের সত্যতা পাওয়ায় মামলা করেছে দুদক। যারা এই সাথে আছেন তাদের বিরুদ্ধেও কার্যক্রম চলমান আছে। একই সাথে আদালতের নির্দেশে ব্যাংক খাতের আরেক মাফিয়া এসকে সুরের ব্যাংক লকার খুলতে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশনকে। দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য বিদায়ী আমরা এই পত্র লিখেছি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অনিয়ম, স্বেচ্ছাচারিতা, রোগীদের সাথে নার্স চিকিৎসকদের দুর্ব্যবহার সহ বিভিন্ন অভিযোগে বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন অনিয়মের প্রমাণও পেয়েছেন দুদক কর্মকর্তারা। জেলার প্রধান হাসপাতালে দুদকের এমন অভিযানে খুশি রোগী ও তাদের স্বজনরা। সহকর্মী এস সোহানের তথ্য ও ছবিতে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে অভিযানে যায় দুদক। তত্ত্বাবধায়ককে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগে অনুসন্ধান করে দুদক টিম। বৃহস্পতিবারের এই অভিযানে উঠে আসে বিভিন্ন অভিযোগের সত্যতা। এ সময় হাসপাতালের রান্নাঘরে অনিয়ম, রোগীদের খাবার কম দেয়া, চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয় পরীক্ষার জন্য চাপ দেওয়ার সত্যতা পায় দুদক। আমরা 2 পিস মাংস কালেক্ট করেছি, এটা আবার আমরা দিয়ে দিব। এই যে মাংসটা, এটা হচ্ছে হওয়ার কথা ছিল 96 গ্রাম থেকে 97 গ্রাম, কিন্তু 2 পিস মিলায় এখানে আছে 92 গ্রাম। কিছু কাগজপত্র সংগ্রহ করছে, এই 1 কোটি টাকা এরা যে ব্যয় করছে এটার আসলে যথাযথ প্রক্রিয়া হয়েছে কিনা এবং গুণগত মান বজায় রেখে হয়েছে কিনা আমরা কাগজপত্র পর্যবেক্ষণ করে আমরা আমাদের কমিশনে আমরা রিপোর্ট করব। আমরা পরবর্তীতে এটা একটা ফলো আপ করবো যে আসলে এখানে যে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি সেই অভিযোগের যেগুলো আমরা অবজারভেশন দিয়েছি সেই অনুযায়ী তারা কাজকর্ম করছে কিনা আমরা এটা দেখব। পরবর্তীতে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে সতর্ক থাকার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। জায়গাগুলো আমাকে কথা বলে গেছেন, আমরা চেষ্টা করব আমাদের সীমাবদ্ধতার জায়গা থেকেই এই জায়গাগুলো আরো ওভারকাম করতে পারি, কিভাবে মানুষের সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারি। দুদকের এমন অভিযানে খুশি রোগী ও তাদের স্বজনরা। দুদকের ব্যবহার আমি খুব খুশি হয়েছি। জি, আমি খুশি, এই কথাটা বলেছে, আমি খুব খুশি হয়েছি। এটা ভালো হওয়ার জন্য কিছু কাজ দুদকের করা লাগবে, সেই কাজগুলো যদি সঠিক দুদক করে তাহলে মনে হয় কিছুটা ভালো হতে পারে। বাগেরহাট 250 শয্যা হাসপাতালে প্রতিদিন প্রায় 450 রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে চিকিৎসা নেন সহস্রাধিক রোগী। অনিয়ম দূর করে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।
জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে শহীদ ইসমাইল হত্যা মামলা থেকে হাসপাতাল কর্তৃপক্ষের নাম বাদ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ দাবি জানায় তারা। এ সময় ইসমাইলের মৃত্যুর পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল না উল্লেখ করে প্রকৃত খুনিদের আড়াল করতেই মিথ্যা মামলা দিয়ে হাসপাতালে ডাক্তার ও দারোয়ানদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে প্রকৃত আসামিদেরও গ্রেফতারের দাবি জানান তারা। এ সময় ট্রাইব্যুনালের সমালোচনা করে প্রসিকিউটর জোহার পদত্যাগের দাবি জানানো হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পাচ্ছেন 10 জন কবি ও লেখক। বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনের পর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ গদ্যে সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। বাংলা একাডেমি আয়োজিত অমর 21 বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন বলে জানানো হয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।